নমস্কার, সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ভারতবর্ষের অবস্থান এবং আয়তন সম্পর্কে। আমার সামনে রয়েছে পৃথিবীর সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ ভারতবর্ষ। যে দেশটি 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, তবে স্বাধীনতার মুহূর্তে কিন্তু ভারতবর্ষের মানচিত্র ঠিক এরকম ছিল না। স্বাধীনতার পর 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন, সেই কমিশনের রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্য পুনর্গঠন এবং আরও পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্যের ভারতভুক্তি, যেমন সিকিম 1975 সালে সর্বশেষ দেশীয় রাজ্যরূপে ভারতভুক্তি ঘটে। সে বিভিন্ন দেশীয় রাজ্যের ভারতভুক্তির ফলশ্রুতিতে ভারতের এই মানচিত্র আজ তৈরি হয়েছে। আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী দেশ এখানে দেখতে পাচ্ছি, যে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো কিন্তু এককালে ভারতীয় ভূখণ্ডেরই অন্তর্গত ছিল। চীন বাদ দিয়ে বাদবাকি সমস্ত দেশগুলো কিন্তু ভারতের অন্তর্গত ছিল। পরবর্তীকালে নানান ঘাত প্রতিঘাতে সেগুলো ভারত থেকে স্বতন্ত্র হয়েছে। আমার কোনো একটা ভিডিওতে সেগুলো কবে ভারত থেকে কীরকমভাবে বিচ্ছিন্ন হয়েছে সেটা আমি আলোচনার মধ্যে রাখব। তাহলে এই যে ভারতবর্ষ, যদি আমরা অবস্থান দেখতে যাই ভারতবর্ষের, তাহলে ভারতবর্ষ সম্পূর্ণরূপে অক্ষাংশগত বিচারে সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থান করছে। আবার দ্রাঘিমাংশগত বিচারে যদি দেখতে যাই, তাহলে দ্রাঘিমাংশগত বিচারে ভারতবর্ষ সম্পূর্ণরূপে পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে। তাহলে অক্ষাংশগত বিচারে উত্তর গোলার্ধে মানে নিরক্ষরেখার সম্পূর্ণরূপে উত্তরে অবস্থান করেছে। যদি উত্তর দক্ষিণে বিস্তার দেখতে যায়, ভারতবর্ষের সর্বদক্ষিণতম অংশ হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর, যেটা ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। আর উত্তর দিক হচ্ছে ইন্দিরা কল 37 ডিগ্রি 6 মিনিট। লাদাখের ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম অংশ। তবে মূল ভারতীয় ভূখণ্ড যদি দেখতে যাই, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, যার অক্ষাংশগত বিস্তার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা। তাহলে এই ভারতবর্ষের উত্তর দক্ষিণে বিস্তার তাহলে কোথা থেকে কোথা? উত্তরে ইন্দিরা কল, যার অক্ষাংশগত মান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট, দক্ষিণে হচ্ছে ইন্দিরা পয়েন্ট 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। তবে মূল ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। তাহলে এই যে উত্তর দক্ষিণ, এই উত্তর দক্ষিণে বিস্তার কত? প্রায় 3215 কিলোমিটার। প্রায় 3215 কিলোমিটার উত্তর দক্ষিণে বিস্তার। আবার ভারতবর্ষের পূর্ব পশ্চিমে যদি দেখতে যাই, সম্পূর্ণরূপে পূর্ব গোলার্ধে অবস্থিত পূর্ব দিক অরুণাচল প্রদেশ, পূর্ব দিক অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের কিবিথু, তাহলে পূর্ব দিকের দ্রাঘিমা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। অরুণাচল প্রদেশের কিবিথু 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। আর পশ্চিম দিক গুজরাটের গুহার মোটর, গুহার মোটরের দ্রাঘিমাংশ হচ্ছে 67 ডিগ্রি 7 মিনিট পূর্ব। তাহলে পশ্চিমে গুহার মোটর থেকে পূর্বে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত এর বিস্তার হচ্ছে 2935 কিলোমিটার প্রায়। এই ভারতবর্ষের মধ্যভাগ দিয়ে গেছে দেখো। তাহলে যেহেতু দক্ষিণ দিকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর মূল ভারতীয় ভূখণ্ডের, উত্তর দিক হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, তাহলে ভারতের মাঝ বরাবর কিন্তু গেছে কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি 8টি রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। তাহলে এই ভারতবর্ষ কোন দিকে কি অবস্থান করেছে? আমরা যদি ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো দেখি, উত্তর দিকে অবস্থান করেছে দেখো নেপাল,
ভুটান, চীন। পূর্ব দিকে অবস্থান করেছে বাংলাদেশ, মায়ানমার। দক্ষিণ দিকে অবস্থান করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে মালদ্বীপ। মালদ্বীপের অবশ্যই এই মানচিত্রের মধ্যে দেওয়া নেই। উত্তর পশ্চিমে অবস্থান করেছে পাকিস্তান এবং আফগানিস্তান। এই গেল ভারতবর্ষের প্রতিবেশী দেশ। আর ভারত হচ্ছে উপদ্বীপ, যেহেতু তিন দিক জল দ্বারা ঘেরা। কি কি? বঙ্গোপসাগর পূর্ব দিকে, পশ্চিম দিকে আরব সাগর, আর দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর। এবার একটা জিনিস লক্ষ্য করো, আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর যে জায়গায় মিশেছে, এই জায়গাটার নাম হচ্ছে মান্নান উপসাগর, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে। অপরদিকে গুজরাটের দু জায়গায় দেখো দুটো খাঁজের মতো জায়গা রয়েছে। এই জায়গাটা হচ্ছে কচ্ছ উপসাগর। এই কচ্ছ উপসাগরের তীরে অবস্থান করেছে কচ্ছ, যেটা ভারতের সবচেয়ে বড় জেলা, আর এখানে অবস্থান করেছে খাম্বাদ উপসাগর। মানচিত্রের মধ্যে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আসতে পারে। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় রাজ্য রাজস্থান, সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি দেখি, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লাদাখ। লাদাখ হচ্ছে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, আর সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাখানি। জনসংখ্যার দিক দিয়ে যদি দেখি, রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশে জনসংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে সিকিমে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যদি দেখি, তাহলে জনসংখ্যা সবচেয়ে বেশি দিল্লিতে, সবচেয়ে কম হচ্ছে লাদাখে। আবার জনঘনত্বের বিচারে যদি দেখি, জনঘনত্ব সর্বাধিক হচ্ছে বিহারে, সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশে। রাজ্যগুলোর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যদি দেখি, সবচেয়ে বেশি জনঘনত্ব দিল্লিতে, সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে লাদাখে। তাহলে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থান করছে। অনেক বইয়ে কেন্দ্রশাসিত অঞ্চল 9টি দেওয়া আছে, কিন্তু তথ্যটা কিন্তু ভুল। কারণ আগে 29টি রাজ্য ছিল, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এটা ঠিক। 29টি রাজ্যের মধ্যে 29তম রাজ্যের মধ্যে জম্মু কাশ্মীর ছিল রাজ্য, কিন্তু জম্মু কাশ্মীর বর্তমানে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, একটা লাদাখ আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীর যেহেতু রাজ্যের তকমা হারিয়ে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, তাহলে রাজ্যের সংখ্যা 29 থেকে কমে হলো 28। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল 7টি, 7টির সঙ্গে এই দুটো যুক্ত হয়ে হচ্ছে 9টি, লাদাখ এবং জম্মু কাশ্মীর যুক্ত হয়ে 9টি। কিন্তু 2020 সালে এখানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এখানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে দমন দিউ আর একটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি। কিন্তু 2020 সালে এই দমন দিউ এবং দাদরা নগর হাভেলি একসঙ্গে যুক্ত হয়ে যায়, যে কারণে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। তাহলে এই যে ভারতবর্ষ, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। স্বাধীনতার পর 1956 সালে প্রথম যখন রাজ্য পুনর্গঠন করা হয়, তখন ভারতে মোট রাজ্যের সংখ্যা ছিল 14টি, আজ সেটা বেড়ে হয়েছে 28টি। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের সৃষ্টি হয়েছে। এমনকি 1975 সালে দেশীয় রাজ্য ছিল সিকিম, সেই সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক কেন্দ্র ইত্যাদি নানান কারণে ভারতবর্ষে রাজ্য পুনর্গঠন করা হয়েছে, তবে মূল কারণ হচ্ছে ভাষা। তাহলে এই যে ভারতবর্ষ, সুবিশাল ভারতবর্ষ, সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষ, বৈচিত্র্যপূর্ণ দেশ ভারতবর্ষ, ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে এই ভারতবর্ষকে 5টি ভাগে ভাগ করা যায়। 5টি ভাগে ভাগ করা যায় ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে। কি কি 5টি ভাগ? প্রথম ভাগ হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পাহাড়িয়া ও মালভূমি অঞ্চল। 1 নম্বর ভাগ উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পাহাড়িয়া ও মালভূমি অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কি রয়েছে, কোন কোন পর্বত রয়েছে? এখানে কারাকোরাম, এরকম জায়গায় লাদাখ, এখানে অবস্থান করেছে পীর পাঞ্জাল, এখানে অবস্থান করেছে হিমালয়, এখানে অবস্থান করেছে শিবালিক। কোন কোন রাজ্য উত্তরের পার্বত্য অঞ্চলের? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাদাখ, জম্মু কাশ্মীর রয়েছে, রয়েছে হিমাচল প্রদেশ, রয়েছে উত্তরাখণ্ড, রয়েছে সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলা, অরুণাচল প্রদেশ। এই কয়েকটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। আর বাকি দেখো, অসমের উত্তর পশ্চিম
উত্তর পূর্বাংশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই অঞ্চলটা পূর্বাঞ্চল নামে পরিচিত, যেটা পাহাড়িয়া এবং মালভূমি অঞ্চলের অন্তর্গত। 2 নম্বর ভাগ হচ্ছে উত্তর ভারতের সুবিশাল সমভূমি অঞ্চল। উত্তর ভারতের সুবিশাল সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলের দুটো ভাগ, একটা হচ্ছে মরু সমভূমি, যেটা রাজস্থান রাজ্যের মধ্যে, তবে এর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানা সামান্যতম অংশ কিন্তু টাচ করে গেছে মরুভূমি অঞ্চলের। তাহলে 1 নম্বর হচ্ছে, তাহলে দ্বিতীয় ভাগ হচ্ছে ভূপ্রাকৃতিক দিক দিয়ে উত্তরের সুবিশাল সমভূমি অঞ্চল। তাহলে সেই সমভূমি অঞ্চল দুটো ভাগ, একটা হচ্ছে মরু সমভূমি, তাহলে মরু সমভূমি রাজস্থান রাজ্য, ভারতবর্ষের মরু রাজ্য। যদিও এই মরুভূমির বেশিরভাগ অংশ পাকিস্তানের মধ্যে অবস্থান করেছে, রাজস্থানের মরুভূমি ভারতবর্ষে থর মরুভূমি। আর আরেকটি হচ্ছে নদী গঠিত সমভূমি, কারণ এখানে দেখো 3টে নদী ভারতবর্ষে প্রবাহিত হয়েছে। যদিও সিন্ধু নদী কাশ্মীরের উপর দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, কাশ্মীরে এরকম জায়গা করে গেছে, এরকম সিন্ধু নদী এদিক হয়ে পড়েছে, একদম সিন্ধু নদী পড়েছে আরব সাগরে। কিন্তু সিন্ধুর 5টি নদী এই পাঞ্জাব এবং হরিয়ানার ভিতর দিয়ে গেছে, ইরাবতী, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু। তাহলে এই 5টি নদীর পলিবিধৌত যে বিস্তীর্ণ দোয়াব অঞ্চল, সেটা একটা সমভূমি অঞ্চল গঠন করেছে, যার নাম হচ্ছে সমভূমি, পাঞ্জাব সমভূমি বা সিন্ধু সমভূমি, সেটা পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে অবস্থান করছে। দ্বিতীয়ত হচ্ছে গাঙ্গেয় সমভূমি, কারণ গঙ্গা নদী দেখো উত্তরাখণ্ডে পার্বত্য অঞ্চল অতিক্রম করে উত্তরপ্রদেশের সমভূমিতে প্রবেশ করেছে হরিদ্বারের কাছে। তাহলে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গে দুভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার মিঠি পুকুরের কাছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে গেছে, আর আরেকটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে দেখো উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ, এই 3টি রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত। যদিও পশ্চিমবঙ্গে গঙ্গা নাম নেই, পশ্চিমবঙ্গে ভাগীরথী এবং হুগলি, ভাগীরথী হুগলি কতদূর, যে এই ভগবানগোলা থেকে নবদ্বীপ পর্যন্ত হচ্ছে ভাগীরথী, নবদ্বীপে যেখানে জলঙ্গির সঙ্গে মিশেছে তারপর থেকে নাম হয়েছে হুগলি। তাহলে এই অঞ্চলটা হচ্ছে, এর মধ্যে আবার দেখো মধ্যপ্রদেশ কিছুটা ঢুকে রয়েছে, যেটা উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত, গাঙ্গেয় সমভূমি অঞ্চল। আর এইদিকে দেখো ব্রহ্মপুত্র নদ আসামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চিত হয়ে ব্রহ্মপুত্র সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে উত্তরের সমভূমি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পাঞ্জাবের সমভূমি বা সিন্ধু সমভূমি, 2 নম্বর গাঙ্গেয় সমভূমি, 3 নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে দ্বিতীয় ভাগ চলে গেল, প্রথম ভাগ উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় ভাগ হচ্ছে উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, তৃতীয় ভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল একদম গুজরাট থেকে শুরু হয়েছে, তবে পুরো গুজরাটটা নয়, গুজরাটের কিছুটা অংশ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরালাকে টাচ করে গেছে, ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে। এগুলো হচ্ছে কি পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে, পুরুলিয়া মালভূমি অঞ্চলের অন্তর্গত, যেটা দেখো উপদ্বীপ 3 দিক জল দ্বারা ঘেরা, যে কারণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলের মধ্যে ছোটনাগপুর মালভূমি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, কর্ণাটকের মালভূমি রয়েছে, মালনাদ মালভূমি রয়েছে, ময়দান মালভূমি রয়েছে। তাহলে এই মালভূমি অঞ্চল সুবিশাল মালভূমি অঞ্চল। তৃতীয় ভাগ। চতুর্থ ভাগ কি? চতুর্থ ভাগ হচ্ছে ভারতবর্ষের যেহেতু একটা বিস্তীর্ণ অঞ্চল উপকূল, উপকূলের সমভূমি। তাহলে উপকূলের সমভূমি অঞ্চল, উপকূলের নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, আবার সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্টি হয়েছে। উপকূলের সমভূমি অঞ্চল, এই উপকূলের সমভূমি অঞ্চল কটাগুলো, অনেকগুলো রাজ্য দেখো, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তাহলে এতগুলো রাজ্য ভারতবর্ষে দেখো উপকূল, যে কারণে এই বিস্তীর্ণ উপকূলের সমভূমি অঞ্চল। এই উপকূলের ভাগটা আবার পরবর্তী ভিডিওর মধ্যে দেব। আর পঞ্চম ভাগ হচ্ছে কি দ্বীপ ও দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আগ্নেয় দ্বীপ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে একটা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ব্যারেন, আর একটা সুপ্ত রয়েছে নারকন্ডাম, আর এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, যেটা প্রবাল দ্বীপের অন্তর্গত। লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপের অন্তর্গত। তাহলে এই 5টি ভারতবর্ষের ভূপ্রাকৃতিক ভাগ, 5টি ভারতবর্ষের ভূপ্রাকৃতিক ভাগ, যার মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে এই ভারতবর্ষ আমরা ধীরে ধীরে আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ক্লাসের উপযোগী ভূগোলের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আঞ্চলিকের প্রত্যেকটা টপিক আমি আপলোড করব।
এবার এই অভ্যন্তরীণ জায়গা, এই মানচিত্রটাকে যদি আমরা মুখস্থ করি, মানচিত্রের অভ্যন্তরীণ জায়গাগুলো সব যদি দেখি, ভূপ্রাকৃতিক বিভিন্ন জায়গা, কোথায় কোন পর্বত শৃঙ্গ রয়েছে, কোথায় হ্রদ রয়েছে, কোথায় মালভূমি রয়েছে, কোথায় সমভূমি রয়েছে, আবার কোন দিকে কোন নদীটা প্রবাহিত হয়েছে, নদীর অবস্থান, কোন জায়গার মৃত্তিকাটা কেমন, কোন জায়গায় কিরকম স্বাভাবিক উদ্ভিদ জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষের মধ্যে এই যে ভারতবর্ষের কোন রাজ্যে কোন কৃষিকাজের দিকে উন্নত, কোন জায়গায় কৃষিল্প অবস্থান করেছে, এই যদি আমরা মানচিত্র দেখে করি তাহলে আমাদের 10-এ 10 হয়ে যাবে। কারণ ম্যাপে 10-এ 10 পেতেই হবে। ভালো রেজাল্ট করতে গেলে পরে ম্যাপটাকে প্রায় মুখস্থের মতো করে নাও। আমি প্রত্যেককে বলবো আমার এই ভিডিওটাকে ফলো করলে পরে ম্যাপ ধরে ধরে আমি আলোচনা করব, আশা করি তোমাদের উপকারে লাগতে পারে। আজ আর কিছু আলোচনা করব না, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।